নমস্কার। বাজারে আজকে একটু পতন এসেছে, সেটা নিয়ে তো আলোচনা করব। তার সাথে সাথে আপনাদের প্রশ্ন অনেক গত ভিডিওর নিচে প্রশ্ন এসেছে, রেলওয়ে সেক্টর নিয়ে প্রশ্ন এসেছে, ডিফেন্স নিয়ে তো প্রশ্ন এসেইছে, সেগুলো নিয়ে আলোচনা করব। মিড ক্যাপ স্মল ক্যাপ নিয়ে আলোচনা করব। আর এই পতনটা আমাদের কি চিন্তার কারণ হয়ে উঠতে পারে তা নিয়েও ডিসকাশন থাকবে। চলুন শুরু করি। প্রথমে মার্কেটে নিয়ে একটু কথা বলি। দেখুন, নিফটি আজকে যদি দেখেন 261 পয়েন্ট নিচে নেমেছে। তাতে অনেক জায়গায় দেখবেন ভিডিও ক্র্যাশ বলে পাচ্ছেন, এই বলে পাচ্ছেন, একটু ভয় অনেকে পাচ্ছেন, এই জিনিসগুলো হচ্ছে। কিন্তু পার্সেন্টেজ টার্মসে যদি দেখেন নিফটি 1%, 1.05 মানে 1%-এর মতো পড়েছে। যেহেতু 25,000-এর ইন্ডেক্স, 1% পড়লেও কিন্তু 250 পয়েন্ট, এটা মনে রাখতে হবে। আমি বারবার যেটা আপনাদের বলেছি যে 25,000-এর সামনে একটু এসে কনসলিডেট করবে, কোনো অসুবিধা নেই। এবং কনসলিডেশন রানিং কারেকশন হিসাবে 2 to 3% কারেকশন ইজ অলসো পসিবল। কারণ নিফটি এইখান থেকে যে বেড়েছে সেই বারটা একবার দেখুন, পার্সেন্টেজ টার্মসে কতটা বেড়েছে। যদি নিচ থেকে দেখেন রিসেন্ট লোতে, যদি এখান থেকে দেখেন মোটামুটি আমি বলবো 25,000-এ যখন গেছিল 14%, 14% বাড়ার পর 2-3%, 4% রানিং কারেকশন যদি হয়, সেটাকেও আমরা রানিং কারেকশন হিসাবেই বলবো। ওই ক্র্যাশ হয়ে গেছে, সব শেষ, সেটা বলার এখনো সময় আসেনি। ঠিক আছে, এবার আমি ইন্ডিভিজুয়াল স্টকে একটু আসবো বা একটু সেক্টর নিয়ে আসবো যেখানে একটু পেইনটা বেশি। কিন্তু নিফটি লেভেলে যদি বলেন এখনো কি চিন্তার কারণ কিনা, চিন্তার কারণ নেই, এখনো চিন্তার কারণ নেই। অ্যাজ এ ইনভেস্টার অবশ্যই চিন্তার কারণ নেই। ট্রেডার হিসাবে তো দিনকে দিন আপনার কাজকর্ম, সেই ব্যাপারগুলো থাকবে। একটু এই পতনে একটু সুযোগ করে দেবে সুইং ট্রেডিংয়ের জন্য। আবার অনেক স্টক কিন্তু ভালো লেভেলে চলে আসবে, যেটা এই র্যালিতে হয়তো অনেকে মিস করে গেছেন স্টকে ঢুকতে। সেই স্টকগুলোতে কিন্তু আবার সুযোগ করে দেবে, স্পেশালি ডিফেন্সের স্টকগুলোতে সুযোগ করে দেবে। কিন্তু এখন নিফটির লেভেল নিয়ে একজন বলেছিলেন, লেভেল যদি বলেন আজকে তো 24,800 ভেঙে গিয়ে ট্রেড করেছে, সুতরাং এর পরের যে সাপোর্ট লেভেল সেটা কিন্তু 24,500, সেটা কিন্তু একটু স্ট্রং সাপোর্ট। কিভাবে আসছে দেখুন, টেকনিক্যাল চার্ট অনুযায়ী, যেটা আমি নিচে বানিয়ে বলছি না নিজে, এই জোনটা যেটা আগে রেজিস্ট্যান্স ছিল এবং তারপর থেকেই যেখানে ব্রেকআউট দিয়েছে, সেই 24,500, 24,550 এই জোনটা কিন্তু একটু সাপোর্ট জোন আছে। +- 50 পয়েন্ট করে নেবেন। এই জোনটা একটু ক্রিটিক্যাল এবং এই জোনের দিকে আমাদের নেক্সট নজর রাখা উচিত। এবার আমি আসবো ইন্ডিভিজুয়াল স্টকে। মানে কিন্তু আরেকটা কথা বলে নিই যে এখনও কি নিফটিতে তাহলে আমি সেলিংয়ের ব্যাপার দেখছি? আপাতত না। মানে ওই সব কিছু বেচে দিয়ে বেরিয়ে যাওয়া, সুইং ট্রেডিং বন্ধ করে দেওয়া, যেগুলো আগে আমি করেছিলাম যখন নিফটিতে এই লোয়ার লো লোয়ার হাই তৈরি করছিল, তেমন কিন্তু এখনও নয়। এখনও আমি সুইং ট্রেডিংয়ের দিকেই দেখছি, বরং এই পতনকে অপরচুনিটি হিসাবে দেখছি। কোন কোন ভালো স্টক যদি সাপোর্টে আসে, এখনো অনেক স্টক সাপোর্টে আসেনি, যদি সাপোর্টে আসে তখন রিএন্ট্রির ব্যবস্থা আমি পার্সোনালি করব বলে বলা থাকলো। জানেন এই এই মে মাসে সুইং ট্রেডিং চ্যালেঞ্জও চলছে, গত ভিডিওতে তার আপডেটও দিয়েছি, সেখানে একটু দেখে নেবেন গত ভিডিও যারা মিস করেছেন। এবার আসি ইন্ডিভিজুয়াল স্টক নিয়ে, এখন বা সেক্টর নিয়ে। দেখুন, বাসি কথা ওই পুরনো হলেও সত্যি, এরকম একটা কথা আছে না? আমি আপনাদের বলেছিলাম ডিফেন্স সেক্টরে উপরে কিনে ফেঁসে যাবেন না। কেন বলেছিলাম? ওই ভিডিওর নিচে একজন হয়তো এরকম কমেন্ট করেছেন, না না ডিফেন্স সেক্টর তো উপরেই যাবে, আপনি এমনি ফালতু কথা বলছেন, এক্সেট্রা এক্সেট্রা। ঠিক আছে, দেখুন আপনার ওপিনিয়ন লিখতেই পারেন, কিন্তু বাজে ভাষা ইউজ করবেন না, তাহলে চ্যানেল থেকে রিমুভ করে দেবো। তো সেইটা যদি হয়, কেন আমি বলি এই কারণেই। দেখুন, উপরে একটা সেক্টর হয়তো যাবে, পরে যাবে, কিন্তু আপনি দুদিন আগে যে সেক্টরটা নিচে আছে, দুদিন, জাস্ট দুদিন, আপনি সেটা জানেন ভালো, তাহলে ডিসিশনটা দুদিন আগে নেবেন না কেন? আমার শুধু প্রশ্ন ছিল এইটাই। তাহলে কি হয়, এই যে আজকে অনেক স্টক কিন্তু 8% মাইনাস হয়েছে, 3% মাইনাস হয়েছে ডিফেন্সের স্টক।
তাহলে কি যদি নিচের দামে কেনা থাকতো ওই সোমবার মঙ্গলবার, গত সোমবার মঙ্গলবারের কথা বলছি, যখন সিজ ফায়ারের ব্যাপার হলো এবং আমি আপনাদের সামনে এই যে ডিফেন্স সেক্টর নজর কাড়বে বলে ভিডিও 9 দিন আগে যে নিয়ে এলাম, রবিবার দিন নিয়ে এলাম, তারপরের দুদিন হয়তো নিজে অ্যানালিসিস করুন, নিজে অ্যানালিসিস করে যদি মনে হয় তাহলে দুদিনের মধ্যে কেন ডিসিশনটা নিলেন না সেটাই আমি বলেছি। মানে 3 দিন পরে ডিসিশন নিলাম যখন স্টক উপরে উঠে গেছে, তার থেকে দুদিন আগে সেক্টরটা ভালো লাগছিল না? প্রশ্ন আমার এটাই ছিল, নিজে থেকেই যদি করছেন। এটাই আমি বারবার বলি, কারণ এই যে পতনের দিনগুলো আপনাকে তাহলে একটু কুশন দেবে, আর কিছুই না। হয়তো লং টার্মে ভালো হয়ে যাবে, এই হয়ে যাবে, ঠিক আছে, কিন্তু আপনাকে যে এই যে টেনশনে একটু থাকা মার্কেট যখন নিচের দিকে পড়ে সেইটা থেকে তো বেঁচে যেতেন, তাই না? আমার ভিডিওতে প্রশ্ন আছে, তখন আমি আরও ডিটেলসে আসবো। আমি আর ইন্ডিভিজুয়ালি বলছি না, আমি এবার প্রশ্নে চলে যাচ্ছি, যেখানে রেলওয়ে সেক্টর নিয়ে প্রশ্ন আছে, ডিফেন্স সেক্টর নিয়ে প্রশ্ন আছে, সেই প্রশ্ন উত্তরের মাধ্যমে আপনাদের ভিডিও তে এগোবো। তার আগে আবারও বলে নিই যে প্লিজ নিফটি লেভেলে এখনও চিন্তা করার কারণ আসেনি, যেহেতু 14% বেড়েছে, তারপর যদি 2-3%ও নিচে নামে, 2-3% নিফটির যদি পয়েন্ট টার্মসে ভাবেন তাহলে 25,000 থেকে প্রায় 800 পয়েন্ট, হ্যাঁ 3% হলেও রানিং কারেকশন এরকম হতেই পারে, সেটাকে কারেকশন হিসেবেই দেখা যাবে। তারপর যদি আরও ক্রিটিক্যাল লেভেলগুলো ভাঙে তখন দেখা যাবে, ঠিক আছে? তো এই অপরচুনিটিকে একটু ইউজ করতে হবে। সাপোর্টে যদি কোনো স্টকগুলোকে পান, নিজের যা সেট আপ ইউজ করেন সেগুলোতে রি এন্ট্রির কথা ভাবা যেতে পারে। আচ্ছা দাদা, আমি আপনার এসটি ট্রেডিং ব্যাচের প্রাক্তন স্টুডেন্ট, 185 টাকায় বেল কিনেছিলাম, এখন কি করব? ভেরি গুড। বিএল তো এখন 360-এ, আজকেও গ্রিন আছে, এত খারাপ অবস্থায়। আমি তার অ্যান্সারও দিয়েছি, ট্রেলিং এসএল, ট্রেনিং স্টপ লস রাখো, হয়তো 300-320-তে এখন স্টপ লস হবে চার্ট অনুযায়ী। তুমি তো আমার স্টুডেন্ট, সুতরাং জানোই চার্ট অনুযায়ী যেখানে সাপোর্ট দেখছো তার একটু নিচে ট্রেলিং স্টপ লস রেখে রেখে কাজ করো, ঠিক আছে? ডিফেন্স সেক্টর তো এমনিতে ভালোই। আচ্ছা আচ্ছা, আর অনেকে আমার ভিডিওর ওই নিচে ট্রান্সপারেন্ট এই ওয়ার্ডটা লিখেছেন, আমি সবাইকে একবারে থ্যাংক ইউ বলে নিচ্ছি, কারণ এটাই আমাকে মোটিভেশন জাগায়, যেখানে আমি আমার পিএনএল শেয়ার করে দেখাতে চাই, যে আপনাদের মনে কনফিডেন্স আনতে চাই যে এই বাজারেও সুইং ট্রেডিং করেও পয়সা রোজগার করা যায়, ফিউচার অ্যান্ড অপশন করেও পয়সা রোজগার করা যায়। আপনাকে বেছে নিতে হবে আপনি কোনটায় কমফর্টেবল, ঠিক আছে? এই কনফিডেন্সটা আমি আপনাদের মধ্যে জাগাবার চেষ্টা করছি, তার সাথে সাথে ভালো ট্রেড খারাপ ট্রেড তার অ্যানালিসিসটাও বলছি। আচ্ছা, এই ভিডিওতে আবার একটু বলেও দেব, একটা দুটো প্রশ্নও এসেছে মার্জিন শর্টফল নিয়ে, সেটাও। আচ্ছা, অলোক ইন্ডাস্ট্রিজ অ্যান্ড সুজলন শেয়ার নিয়ে আলোচনা করুন। দেখুন, ইন্ডিভিজুয়াল শেয়ার নিয়ে আমি বলতে পারি না, তাও আমি যদি বলি অলোক ইন্ডাস্ট্রিজ অ্যান্ড সুজলন, এগুলো কি আপনি ওই 100 টাকার নিচের স্টক হিসেবে ভাবছেন বলে নিতে চাইছেন? সেটা সেইভাবে দেখবেন না, কারণ এই বিজনেসগুলো ঠিক ভিজিবিলিটি নেই, মানে কি করবে না করবে কেউ জানে না। অলোক ইন্ডাস্ট্রি যদিও রিলায়েন্সের ছত্রছায়া আছে, কিন্তু অনেক ধার, অনেক মানে এখন একটু কোম্পানি হিসাবে একটু দাঁড়িয়ে আছে, কোম্পানির ব্যবসার মডেল অনেক মানে খুব মানে কি করবে, নেক্সট কোয়ার্টারে প্রফিটে থাকবে না লসে থাকবে কেউ জানে না। তাই এরকম আনসার্টেন ব্যাপারে যাব কেন? আরও তো অনেক ভালো স্টক আছে, আর পার্সেন্টেজ টার্মসে তো দেখতে হয়, 100 টাকার নিচের স্টক ভালো হলেই তো ভালো নয়। নিজেই ভাবুন না, অলোক ইন্ডাস্ট্রি কি নেক্সট মানে বিগত 1 মাসে ডবল হয়েছে? হয়নি তো, কথার কথা বলছি। বা সুজলন বিগত 1 মাসে কি ডবল হয়েছে? হয়নি। কিন্তু সেক্ষেত্রেই দেখুন বিএসসি স্টকটা 3,900, এই ট্রেড ওয়ারের যখন এপ্রিল ফেব্রুয়ারি চলছিল, একবার দেখুন 3,900 লেভেলটাও টাচ করেছিল, আজকে সেটা 7,500 7,400, প্রায় ডবলের কাছাকাছি হয়ে গেছে 3,900 থেকে। তাহলে পার্সেন্টেজ টার্মসে ভাবুন, আবার বলছি, ঠিক আছে? আচ্ছা, এই যে আমি কেন বলেছিলাম, কেন আপনাদের এই ভিডিওতে বলেছিলাম যে প্লিজ উপরে কিনে ফাঁসবেন না। স্যার কোচিন শিপইয়ার্ড, অর্ণব বাগ, স্যার কোচিন শিপইয়ার্ড 2,110-এ এন্ট্রি, এবার কি ডিফেন্স সেক্টর কোন দিকে যেতে পারে, মানে কোন দিকে যেতে পারে সে পাজলড, বোঝা যাচ্ছে। 2,100-তে কিনেছে, 2,100-তে কিনেছে, হয়তো রিসেন্টলি কিনেছে, আমি সেটা ধরে নিচ্ছি। এখন আজকে দেখছেন আরও 8%-এর মতো মাইনাস হয়েছে, নিচে গেছে। আমি ইন্ডিভিজুয়াল স্টক নিয়ে বলি না, বলতে পারিও না, ডিফেন্স সেক্টর হিসেবে বলি, জানেন এখন অনেক রেগুলেশন আছে। কিন্তু কেন আমি বলেছিলাম যে ফোমো করবেন না, উপরে কিনে ফেঁসে যাবেন না, এই জন্যই বলেছিলাম যে যদি আপনি, আমি কথার কথা বলছি, এখানেই বলছি, ডিফেন্স সেক্টরের এই দিয়েই বলছি। দেখুন
ডিফেন্স নিফটি ডিফেন্স ইন্ডেক্স, ঠিক আছে। আমি চাই দিয়ে বলছি, যদি এই সোমমঙ্গলবার এইখানে সুযোগ দিয়েছিল নিফটি ডিফেন্স ইন্ডেক্স, এটা সোমমঙ্গলবার আমার ভিডিও এই দিন এসেছিল, তারপর অ্যানালিসিস নিশ্চয়ই করেছেন, নিজে থেকে অ্যানালিসিস করে যদি সোমমঙ্গলবারই কেউ নিত, তাহলেও এত পড়ার পরেও সে কেনা দামের থেকে উপরে 2% স্টপ লসে আরামসে বসে থাকতে পারতো। কিন্তু সেটা তার জন্যই বলেছি, না হলে এই টেনশনগুলো আসে যে কখন আবার বাড়বে, বাড়বে কি, এই পারবে কি, কারণ তখন আমাদের মনে সন্দেহ ঢুকে যায়, যেহেতু আমি উপরে নিয়ে নিয়েছি। কোচিন শিপইয়ার্ড দুদিনে এক এক দিনে 12% করে বেড়েছে, দুদিনে 24%, 3 দিনে 30% বেড়েছে, তারপর নেওয়ার মানেটা কি হয় আমি তো জানি না। একটু ঠান্ডা করে জিনিসগুলো নিন, তারা করবেন না, ফোমো করবেন না, বারবার যেটা বলি, প্রত্যেক মার্কেট কারেক্ট করে। আর একজন লিখেছিলেন যে নিচের নেওয়ার থেকে উপরে নেওয়া, না মশাই সেটা নয়, আমি বলছি যেগুলো মোমেন্টামে থাকা স্টক বা মোমেন্টামে থাকা সেক্টর, সেগুলোকে পুলব্যাকে নেওয়াটা অনেকটা বেটার, অনেকটা বেটার। আমি অ্যাটলিস্ট এই পলিসি ফলো করি, আপনি হয়তো অন্য পলিসি ফলো করেন, ঠিক আছে, ইউ আর অলসো গুড। আমি একটা ট্রেন্ডিং সেক্টরে পুলব্যাকে এন্ট্রি করতে চাই, ঠিক আছে, এটা মনে রাখবেন। তাই জন্য ফোমোতে পড়বেন না। এমনিতে ডিফেন্স সেক্টর ভালো, কিন্তু আবারও বলছি, ভালো বলেই একটা, ধরুন আপনার একটা গাড়ি খুব ভালো লাগে, খুব ভালো লাগে, তার দাম আপনি জানেন 10 লাখ টাকা, কিন্তু একজন ব্রোকার বা অন্য কেউ এসে বলল এই গাড়িটা নেবেন, আপনাকে দিচ্ছি দামটা 15 লাখ টাকা, আপনি নেবেন? বা 20 লাখ টাকা, আপনি কি নেবেন? নেবেন না, না, আপনার অনেক ভালো লাগে কিন্তু নেবেন না, জানেন দামটা বেশি, দ্বিগুণ চাইছে, কেন নেব? তার মানে ভালো জিনিসও একটা দামে ভালো, এটা মনে রাখবেন। তো দামটা তো দেখবেন, সেটা 30% 3 দিনে বেড়ে যাওয়ার পর তো আমি ঢুকবো না, ওয়েট করব, রাইট? যাই হোক, ট্রান্সপারেন্ট নিয়ে অনেকে লিখেছেন, অসাম এক্সপ্লেনেশন, থ্যাংক ইউ সবাইকে। আচ্ছা সঞ্জয়বাবু, এক ব্যাপারে একটু ক্লিয়ার করে দিতে হবে, আপনার সুইং ট্রেডিংয়ের ওভারঅল পিএনএল, আচ্ছা আচ্ছা, চার্জেস নিয়ে ইনি লিখেছেন। দেখুন চার্জেস কেন, প্রথম দিকে চার্জেস একটু বেশি হয়েছে, আমি অ্যান্সার দিয়েছি, আপনাদেরও আবারও বলছি চার্জেস নিয়ে একটু এই থাকুন। এই ফাঁকে আমি বলে দেবো, মার্জিন শর্টফলে আমার 42,000 টাকা কেটেছিল অপশানে, সেটাও আমি বলবো। আগে সুইং ট্রেডিংয়ের বলি। দেখুন ধরুন সুইং ট্রেডিংয়ে যখন ওই ইন্ডিয়া পাকিস্তান ওয়ারের খবর আসছিল, তারপর ট্রেড ওয়ারের এসবের ব্যাপারগুলো চলছিল এপ্রিলে, কি কি হয়েছে আমি একটু বলি। ধরুন আপনি একটা বা এই ওয়ারের সময়ও ধরুন আমি 9:30 সময় আমার আগে থেকে সেট আপগুলো ছিল, ভালো একটা স্টক লাগছে, আমি 4টে স্টকে ধরুন 5 লাখ টাকা 4টে স্টকে ভাগ করে করে ইনভেস্ট করে, মানে সুইং ট্রেডিংয়ের জন্য নিলাম 4টে স্টক, নিলাম 9:30 সময়। কিন্তু যেহেতু এত ভোলাটাইল মার্কেট, এই নিউজ আসছে ওই নিউজ আসছে, হয়তো দেখলাম 12টা নাগাদ 4টে স্টকেই বাজে চার্ট প্যাটার্ন তৈরি হয়ে গেছে, বাজে চার্ট প্যাটার্ন, দিনের লো ব্রেক করে ট্রেড করছে, মার্কেট বাজে হয়ে যাচ্ছে, এই হয়ে যাচ্ছে, তখন কি করব? তখন সেই 4টে থেকেই বেরিয়ে গেলাম, তার মানে 8টা ট্রানজ্যাকশন হয়ে গেল। 8টা ট্রানজ্যাকশনের এসটিটি আছে, তারপর আদার কস্ট আছে, সেগুলোও আছে, ব্রোকারেজ তো আছেই, সেগুলো আছে, প্লাস সেই দিনই আবার মনে করুন ওই দুপুর 2টোর সময় আবার দেখলাম আবার 4টে স্টকে, অন্য 4টে স্টকে আবার, বা 3টে স্টক, যাই হোক আমি একটা উদাহরণ দিচ্ছি, আবার ভালো সেট আপ তৈরি হচ্ছে, মার্কেট ঘুরে গেছে, আবার ভালো সেট আপ তৈরি হচ্ছে, আবার হয়তো আমি এন্ট্রি নিলাম, কিন্তু দেখলাম 2টোর সময় এন্ট্রি নিলাম, কিন্তু 3টের সময় আবার কোনো একটা বাজে নিউজ এসছে, আবার সব স্টক নিচের দিকে যাচ্ছে, দিনের লো ভেঙে ট্রেড করছে, দিনের লো ভেঙে ট্রেড করলে ওসব তো আমি নিয়ে ক্যারি করে যাব না, তখন হয়তো আবার 4টে স্টক থেকে আমি বেরিয়ে যেতে হলো, এই 4টে স্টক থেকে, তাহলে আবার 8টা ট্রানজ্যাকশন, তাহলে 8 16টা ট্রানজ্যাকশন আমার হলো, প্লাস তার সাথে চার্জেস আছে, এই সব আছে। তার জন্যই কিন্তু এইসব যখন যুদ্ধের পরিস্থিতি মে মাসে চলছিল, তাই জন্যই কিন্তু চার্জেসগুলো একটু বেশি হয়েছে, এটা নর্মাল সিচুয়েশন না। নর্মাল সিচুয়েশনে কি, আমি হয়তো 2টো স্টক নিলাম সুইং ট্রেডিংয়ের জন্য, সুন্দর একদিন হোল্ড করলাম, 2 দিন হোল্ড করলাম, বা 3 দিন হোল্ড করলাম, ঠিক আছে, মাঝখানে বেরোবার ব্যাপার নেই, মার্কেটও বাড়ছে এক্সেট্রা, কিন্তু সেটা নয়, তাই জন্যই একটু বেশি ট্রানজ্যাকশনও হয়েছে, তার জন্যই আপনি চার্জেসটা একটু বেশি দেখছেন, তাও ঠিক আছে। যা প্রফিট হয়েছে, টোটাল 7 লাখ ক্যাপিটালে 25% প্রফিটে আছি, নেট বেসিসেও 25% প্রফিটে আছি, চার্জেস ব্রোকারেজ সব বাদ দিয়েও ইট ইজ ওয়েল এনাফ। এই মাস তো এখনো শেষ হয়নি, সো ইটস ওকে। তো কিন্তু ক্লিয়ারিফিকেশনটা দিয়ে দিলাম। এবার কয়েকজন বলছেন যে দাদা একটু আরও ক্লিয়ারিফিকেশন করে দাও মার্জিন শর্টফলের পেনাল্টির ব্যাপারটা, মন দিয়ে শোনো যারা ফিউচার অ্যান্ড অপশানে করো। ধরো
ধরো অনেকে করো না যে একটা একটা কল সেল করে দিলে আর দূরের কল একটু বাই করে নিলে, ওই এক্সপায়ারির দিনগুলোর করো একটু ফ্রি মানি পাওয়ার জন্যে, ঠিক আছে, যে সামনের কল সেল করে দিলাম আর সেটাকে হেজ করার জন্যে, হেজ বলে না, ওই মার্জিনটা কম লাগানোর জন্যে দূরের একটা কল সেল করে কল বাই করে নিলাম, ঠিক আছে, আসলে ওটা না, এটা করে নর্মাল দিন হয়তো তোমার 1,00,000 টাকা, কথার কথা বলছি 1,00,000 টাকা মার্জিনে এক লট সেল হয়, ধরো ধরো ধরতে বলছি, এক্সাক্ট ফিগারে যেও না, 1,00,000 টাকা মার্জিনে ধরো সেল হয় নর্মাল দিনে, কিন্তু এক্সপায়ারির দিনে কি হয়, তোমাকে ব্রোকাররা 1,00,000 টাকাতেই তোমার এক্সিকিউট করিয়ে দেবে, কিন্তু আসল মার্জিন লাগবে 2 লাখ, ওই দূরের ওই করলেও, দূরের ওই বাই করে রাখো যাই করে রাখো, আসল মার্জিন রিকোয়ারমেন্ট হয়ে যায় 2 লাখ, প্রায় ডবলের মতো। এক্সপায়ারির দিনে মার্জিন রিকোয়ারমেন্ট বেশি হয়, সেবির নতুন রুল অনুযায়ী সেগুলো করেছে, এনএসসি বিএসসির এক্সচেঞ্জের থেকেও পড়ে নিও এইটা। তাহলে কি তুমি তো 1,00,000 টাকায় বেঁচে বসে আছো যে বা ঠিক আছে সুন্দর আমার লাভ আসবে, আমি 3:30-টের সময় স্কোয়ার অফ করে নেব, কিন্তু ওরা ইন্ট্রাডেতে মার্জিন চেক করে, তখন দেখবে এই 2 লাখ টাকা হয়ে আছে, তো 2 লাখ টাকা দরকার, ওর 1,00,000 টাকা আছে, তাহলে 1,00,000 টাকা শর্টফল, এই শর্টফলের উপর পেনাল্টি চার্জ করে ওরা, ঠিক আছে, এইটা এইটা হয়, তো শর্টফল এরকম হয়ে যায়, তোমাকে অ্যালাউ করে দেবে, সেলিং অ্যালাউ করে দেবে, কোনো অসুবিধা হবে না, ওই যে মার্জিন নেই বলে আটকে দেবে তা নয়, অনেক সময় সেলিং, বেশিরভাগ সময় আমার ক্ষেত্রেও তাই হয়েছে, সেলিং অ্যালাউ করে দেবে, তারপর তোমার কাছে মেসেজ আসতেও পারে, বা আমরা অনেক সময় মেসেজ দেখিও না, ইমেলে আসে সাধারণত, ইমেল তো আমরা চেকই করি না, হ্যাঁ ওরকমভাবে আসে, তো আমরা ইগনোর করে যাই, আর তখন পেনাল্টি কিন্তু লাগে, এইটা বোঝো, যেহেতু এই শর্টফলটা হয়, ওকে, যাই হোক এটা বুঝিয়ে দিলাম, ওকে। চলো ট্রান্সপারেন্ট উইন্ডো জিরো, আচ্ছা, একজন লিখেছেন ইন ইউর ভিডিও ইউ মেনশনড অ্যাবাউট জেরোধা ব্যাক অফিস ওয়্যার ইট ইজ লোকেটেড, না না, জেরোধা ব্যাক অফিস মানে ব্যাক অফিস আগে নাম ছিল ওই জেরোধা কনসোলটাকে এখন নাম হয়েছে, আসলে আমরা এই চলিত ভাষায় যারা একটু পুরনো মানে অনেকদিন মার্কেটে আছেন, তারা সব মার্কেটের যে কোনো ব্রোকারের ব্যাক এন্ডকে ব্যাক অফিস বলা হয়, যেখানে আপনি পিএনএল দেখতে পারেন, নিজের ডিম্যাটের ডিটেলস দেখতে পারেন, নিজের প্রোফাইল দেখতে পারেন, নমিনি দেখতে পারেন, ওইটাকেই ব্যাক অফিস বলে, সেটাই, এটা কোথাও লোকেটেড নয়, মানে এটা কনসোল, এক্ষেত্রে জেরোধার কনসোলকেই আমি বুঝিয়েছি, ঠিক আছে, ওকে। আচ্ছা সঞ্জয় দা, তোমার একজন নিয়মিত ইউটিউবার ফলোয়ার, খুবই ভালো লাগে, থ্যাংক ইউ সবাইকে, যারা ট্রান্সপারেন্ট এই ওয়ার্ডটা লিখেছেন তাদেরকে সবাইকে থ্যাংক ইউ, আর গত ভিডিওটা আমি এই ভিডিওর শেষে আবার অ্যাটাচ করে দেবো, প্লিজ একটু দেখবেন, অনেক ডিটেলসে বলেছি কিন্তু। দাদা অপশান বাইং করে কি ইনকাম করা যেতে পারে, আমার কাছে ক্যাপিটাল বেশি নেই, দয়া করে একটু বলুন। দেখুন, ক্যাপিটাল, আপনার কাছে ক্যাপিটাল বেশি নেই এটা তো মার্কেট জানে না, মার্কেটের কাছে আপনিও সমান, আপনার কাছেও যা ক্যাপিটাল আছে আপনাকেও সমান হিসাবে দেখবে, যার কাছে 1 কোটি টাকা আছে তাকেও সমান হিসাবে দেখবে, মানে ভুল করলে দুজনকেই পানিশ করবে, ঠিক করলে দুজনকেই রিওয়ার্ড দেবে মার্কেট, তাই না? তো এবার আপনার কাছে কম টাকা আছে বলে অপশান বাইং করতে, রেগুলার বাইং করলে কিন্তু ওই থিটা ডিকে এই সবগুলো আপনার এগেনস্টে কাজ করে, সেক্ষেত্রে প্লাস লোভটাও একটু বেড়ে যায়, তার জন্য কিন্তু লোকসানটা বেশি হয়, তাই জন্য বলছি বেশি ক্যাপিটাল যদি না থাকে তাহলে আপনি সুইং ট্রেডিংয়ে আসুন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, সুইং ট্রেডিং করেও রোজগার করা যায়, আমার তো সুইং ট্রেডিং চ্যালেঞ্জ চলছে দেখতেই পাচ্ছেন, যখন হ্যাঁ এবার মার্কেট সবসময় ভালো থাকে না, তখন ওয়েট করবেন, মার্কেট আবার যখন ভালো হয় তখন পুষিয়ে দেয়, তাই না? আচ্ছা, অপশনের ক্যাপিটাল কত ছিল বলুন, এটা আমি বলেছি পার্সেন্টেজ টার্মসে, এই গত ভিডিওতে যা হয়েছে আমার 25 to 30% অফ মাই ক্যাপিটাল, তো পার্সেন্টেজ টার্মসে বলেছিলাম, তার মানে ভিডিওটা স্কিপ করে দেখছো, কিন্তু এটা বলা থাকলো, স্কিপ করে দেখলে দেখবে না, কারণ এই ভিডিওগুলো না এক একটা এমন পয়েন্ট বলি যেগুলো খুব ইম্পর্টেন্ট, সেগুলো যদি স্কিপ করে দেখে নাও তাহলে মুশকিল, দেখবেন না ভিডিও ঠিক আছে, কিন্তু দেখলে স্কিপ করে দেখবেন না। আচ্ছা স্যার, এশিয়ান পেন্টসে কি এখন, এরপর রেলওয়েরও প্রশ্ন আছে নেব, এশিয়ান পেন্টসে কি এখন ইনভেস্ট করা যায়? দেখুন, ইন্ডিভিজুয়াল স্টক নিয়ে আমি বলি না, তবে এশিয়ান পেন্টস কেমন কোম্পানি, ভালো কোম্পানি, কোনো এতে ডাউট নেই, রঙের পুরো কোম্পানিগুলোকেই ভালো লাগছে, এবং তেলের দামটা মোটামুটি স্টেবল আছে, যেটা তাদের পক্ষে ভালো, কিন্তু এগুলো অনেক দিন ধরেই একটু সাইডওয়েজ হয়ে আছে, কারণ নতুন প্লেয়ার এসেছে, বিড়লা, অপুস জানেন এসছে, তাদের একটা দেখবে বাজার যে কেমন তারা মার্কেট শেয়ার নিচ্ছে, কেমন কি করছে এইসব, তারপরে হয়তো আবার রিরেটিং হবে, তো ততদিন আপনাকে ওয়েট করতে হবে, মানে এখনই যে দাম ভালো হয়ে যাবে, হু হু করে উপরের দিকে যাবে সেরকম নয়, তবে কোম্পানি হিসেবে আমি বলতে পারি শেয়ার প্রাইস আপনি কিনবেন না কিনবেন সেটা আপনার ব্যাপার, লার্জ ক্যাপ কোম্পানি, ভালো কোম্পানি, ঠিক আছে। আচ্ছা, ইট ইজ শাইনিং, ঠিক আছে,
দাদা ভিডিও দেখ আপনার প্রশ্ন, আচ্ছা আপনি, আমি দেখছি না নিচে অনেক আরভিএনএল এর প্রশ্ন এসেছে, আরভিএনএল নিয়ে এসেছে, রেলওয়ে সেক্টরের অন্যান্য অনেক স্টক নিয়ে এসেছে। এই যে রেলের স্টক কিগুলো কি রকেট হবে, রেলের স্টকগুলো কি পারচেস করা যাবে, এই যা দেখুন পারচেস করবেন না কিনা সেটা আপনার ব্যাপার, পার্সোনাল। আমি সব আরভিএনএল নিয়েও প্রশ্ন এসেছে, সবার প্রশ্নের উত্তর একবারে দিয়ে দিচ্ছি রেলওয়ে নিয়ে। প্রথম কথা দেখুন, ডিফেন্স সেক্টরের যখন বেড়েছিল বিগত উইকে, তখন তার সাথে সাথে দেখবেন রেলওয়ে স্টকগুলোও বেড়েছিল। যদিও আমার কাছে, এটা আমার পার্সোনাল ধারণা, ডিফেন্স স্টকগুলো বাড়ার একটা কারণ বোঝা যেতে পারে, কিন্তু রেলওয়ে স্টকগুলো বাড়ার মতো ফান্ডামেন্টাল কোনো কারণ আসেনি, মানে ছিল না বিগত সপ্তাহে। তাও একটা হুজুকে বেড়েছে, ঠিক আছে, কিন্তু ফান্ডামেন্টালি যতক্ষণ না কারণ আমি অ্যাটলিস্ট দেখতে পাচ্ছি, ততক্ষণ আমি এই সেক্টর নিয়ে আমার কমেন্টটা রিজার্ভ রাখবো। সুতরাং আপাতত আমি কোনো কারণ দেখতে পাচ্ছি না যেটা এক সপ্তাহ আগে অন্যরকম ছিল, এক সপ্তাহ পরে ভালো হয়ে গেছে, খুব এরকম কোনো কারণ নেই। অনেকে মনে করছে একটা দল যে হয়তো যুদ্ধ হলে রেলওয়ের প্রতি একটু নজর কমে যাবে, কারণ টাকা পয়সা তখন যুদ্ধ খাতে বেশি বরাদ্দ হয়। সেটা এবার যুদ্ধ তো তাড়াতাড়ি শেষ হয়ে গেল, তাই জন্য এবার রেলওয়ের বরাদ্দটা রেলওয়েতেই থাকবে। এইটা কোনো কারণ হলো না রেলওয়ে স্টক বাড়ার জন্য, মানে ওটা তো বরাদ্দটা তো আগেই একই ছিল। ইনক্রিমেন্টাল কি বাড়ছে, বা সরকারের তরফ থেকে কি রেলওয়ে নিয়ে অনেক কথা আসছে, বাজেটে কি নতুন নতুন প্রকল্প ঘোষণা হচ্ছে, সেটা যতক্ষণ না আসছে ততক্ষণ রেলওয়ের উপর, ফান্ডামেন্টাল রেলওয়ে সেক্টরের উপর এখনও ধারণা করার মতো বা করার মতো ডেটা আমাদের কাছে নেই। ঠিক আছে, ভালো হবে ভালো খারাপ হবে এটা বলার জন্য তো একটা ডেটা চাই, তো সেই ডেটাগুলো নেই। ডিফেন্স সেক্টরে যেমন ডেটা দেখা যাচ্ছে, সরকারের বাজেটে বেড়েছে, সরকার কিন্তু মানে এমার্জেন্সি বেসিসে 50,000 কোটি টাকার এক্সট্রা বরাত করেছে। আপনারা হয়তো খবরে শুনেছেন এই বিগত এক সপ্তাহের মধ্যে, এই যুদ্ধ যখন চলছিল 50,000 কোটি টাকা আরও এক্সট্রা বরাত করেছে, যেটা বাজেটের অ্যালোকেশন ছিল না তার থেকে বেশি। তা এই জিনিসগুলো এসেছে, রেলওয়েতে তো এরকম ডিসিশন বা এরকম কিছু কথা শোনা যায়নি, তাই না? এইটা বুঝতে হবে। ওকে, তো তাই জন্য রেলওয়ের নিয়ে কোনো বুলিশ বা বিয়ারিশ কোনো ব্যাপার আমার নেই, মানে আলাদা করে কিছু আসেনি খবর যার জন্য রেলওয়ে সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে, এক সপ্তাহ আগে যা ছিল এখন চেঞ্জ হয়ে গেছে, তা কিন্তু নয়। ঠিক আছে, নর্মাল যেমন পিএসইউ সেক্টর তেমনই আছে, যতক্ষণ না বাজেট বা অন্যান্য প্রকল্প তেমন আরও করে ঘোষণা হচ্ছে ততক্ষণ কিন্তু রেলওয়ে সেক্টর নিয়ে ওই নতুন কোনো খবর বা স্টিমুলাস নেই। ঠিক আছে, ভেরি ভেরি ট্রান্সপারেন্ট। পোর্টফোলিওটা দেখতে পেলে ভালো হতো। পোর্টফোলিও না, আমার তো এটা ট্রেডিংয়ের দেখিয়েছি, যারা বলছেন তো পোর্টফোলিও ওরকম দেখানো যায় না। আর ট্রেডিংয়ে আমি কি স্টক নিচ্ছি না নিচ্ছি সেগুলোও বলা যায় না, জানেন। আমি স্টুডেন্টদেরও বলি না, ইউটিউবেও বলি না, কারণ ওটা টিপসের পর্যায়ে চলে যায়। তাছাড়া সেবি রেগুলেশনও এখনও অনেক আছে যে আমি লাইভ ওরকম পজিশনও দেখাতে পারি না, তাই জন্যই দেখাতে পারি না। আমি পজিশন শেষ হয়ে যাওয়ার পর ট্রেডটা নিয়ে আলোচনা করে দিই, বা কি নিয়েছিলাম, কি সেক্টরে আমার বেটিং ছিল, সেইগুলো করেছি, যেটা গত ভিডিওতেও আপনি নিশ্চয়ই পেয়েছেন। যতটা ট্রান্সপারেন্টলি রেগুলেশনের মধ্যে থেকে করা যায় ততটা আমি করছি। দেখুন, মানে যদি আরও বেশি চান, আমিও চাই আরও বেশি দিতে, কিন্তু ক্ষমা করবেন, রেগুলেশন যা আছে। ঠিক আছে, যাই হোক, এই যে আরভিএনএল নিয়ে প্রশ্ন এসেছে, তো আমি রেলওয়ে সেক্টরের উপর অ্যাজ আ হোল বলে দিলাম। এই বাজারে অবশ্যই এসএল লাগিয়ে কাজ করতে হবে। হ্যাঁ মশাই, একদম ঠিক। আচ্ছা, আজকে যারা ভিডিও নিয়ে বলছেন যে ভিডিওটা হয়তো বড় হয়, আমার ভিডিওর কন্টেন্ট কিন্তু আমি 5-6 মিনিটেই শেষ করে দিয়েছি। তারপর আপনাদের প্রশ্নের উত্তর নিচ্ছি। এবার আপনাদের প্রশ্ন কি নেব না? আপনারা এত দর্শকরাই তো আমার কাছে সব, তাদের প্রশ্ন নিচ্ছি, তাই ভিডিওটার লেন্থ বাড়ছে। ঠিক আছে, ওকে। আচ্ছা, এর ফাঁকে একটা বলে নিই যে যারা আমার সুইং ট্রেডিং ব্যাচে জয়েন করতে চান তারা প্লিজ গুগল প্লে স্টোর থেকে সঞ্জয় টক্স এই অ্যাপটা ইনস্টল করে নেবেন। এই যে গুগল প্লে স্টোর থেকে সঞ্জয় টক্স এই অ্যাপটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করে কিন্তু ওখানে 8ই জুন থেকে কিন্তু একটা কোর্স চালু হচ্ছে সুইং ট্রেডিংয়ের, ওখানে চেক আউট করে নিতে পারেন। তাছাড়া ওইখানে অ্যাপে কিন্তু অনেক ফ্রি কন্টেন্টও আমি দেবো, রিসেন্টলি দেবো একটা ইটিএফ নিয়ে ভিডিও, আমি আগের উইকে দেবো বলেছিলাম, একটু ব্যস্ত ছিলাম। এই উইকে ইটিএফ ট্রেডিংয়ের উপর ফ্রি ভিডিও আসবে ওই অ্যাপে, সেটা একটু চেক আউট করে নেবেন। তাই জন্য অ্যাপটা ইনস্টল করে কিন্তু লগ ইন করে রাখবেন। আচ্ছা, এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্ট বক্সেও লিঙ্ক দেওয়া আছে, আমার ফ্রি টেলিগ্রাম গ্রুপেরও লিঙ্ক নিচে দেওয়া আছে, সেখান থেকে জয়েন করে নেবেন টেলিগ্রামেও, এবং অ্যাপেরও লিঙ্ক দেওয়া আছে, অ্যাপটাও ইনস্টল করে নিতে পারেন। আচ্ছা, আর আপনার যদি কিছু প্রশ্নে আসে, পেনাল্টি কেন হলো বুঝলাম না, পেনাল্টি এটা আমি আবার ভালো করে বুঝিয়ে দিলাম আশা করি।
আচ্ছা, স্যার অপশনে কি ইন্ট্রাডেতে প্রফিট ভালো হয় নাকি স্ট্র্যাটেজি করলে ভালো হয় এক্সেট্রা লিখেছেন। তো দেখুন এর কোনো না ধরা বাঁধা নিয়ম নেই, মানে ইন্ট্রাডেতেও আপনি স্ট্র্যাটেজি করতে পারেন। এই যে আপনি লিখেছেন ধরুন বাটারফ্লাই, মানে আমি ধরে নিচ্ছি স্ট্র্যাডেল বলছেন, স্ট্র্যাঙ্গেল এখানে লিখতে চেয়েছেন হয়তো, স্ট্র্যাঙ্গেল, স্ট্র্যাডেল বা বুলকল স্প্রেড, বিয়ার পুট স্প্রেড, এগুলো ইন্ট্রাডেতেও করা যায়। কোনোদিন ইন্ট্রাডে হয়তো মুভ ধরতে চাইলেন, সেটাও করা যায়, মানে আলাদা কিছু নেই, আপনি যেটাতে কমফোর্টেবল। ইন্ট্রাডে যদি আপনি অফিস কাচারি করে সময় বার করতে পারেন তাহলে ঠিক আছে, যার যদি সময় না থাকে তাহলে একটু উইকলি বেসিসে বা মান্থলি বেসিসে স্ট্র্যাটেজি করলেন, ঠিক আছে, সেই আপনার সুবিধা কি সেই অনুযায়ী আপনাকে একটু ডিসিশনটা নিতে হবে। আমি তাই জন্য লিখেছি অ্যান্সার দুটোই, ব্যাপারটা এটা ডিপেন্ড করছে পার্সন টু পার্সন। যাই হোক, বিগত প্রশ্নের ভিডিওর নিচে যা প্রশ্ন এসেছে মোটামুটি সব কিছুর অ্যান্সার দিলাম। আপনাদের কোনো প্রশ্ন থাকলে, কোনো সেক্টর নিয়ে থাকলে, বুঝতে পারছেন কিছু রেগুলেশন থাকে, তার উপর বেস করে আপনি প্রশ্ন করবেন, যতটা রেগুলেশনের মধ্যে থেকে অ্যান্সার দেওয়া যায় আমি দেওয়ার যথেষ্ট চেষ্টা করব। এই ভিডিওর নিচে আপনাদের প্রশ্ন থাকলে কিছু করে দিতে পারেন। ভালো থাকবেন সবাই। আবার বলছি মার্কেটের রানিং কারেকশন চলছে, ভয় পাবেন না, রানিং কারেকশন হতেই পারে, কোনো অসুবিধা নেই। এই রানিং কারেকশনকে কাজে লাগিয়ে, আবার লিখে দিই, রানিং কানেকশনকে কাজে লাগিয়ে কিন্তু সুইং ট্রেডিংয়ের অপরচুনিটি খুঁজুন, সুইং ট্রেডিংয়ের অপরচুনিটি খুঁজুন। কালকেই করতে হবে তা নয়, মার্কেটও সাপোর্টে আসুক, যে স্টকগুলো নিচ্ছেন বা যে সেক্টরগুলো নিচ্ছেন সাপোর্টে আসুন, যে সেটআপই আপনি ইউজ করেন সেটা দেখে চার্ট দেখুন, একটা প্রপার স্টপ লস রেখে সুইং ট্রেডিংয়ের অপরচুনিটি খুঁজুন, ঠিক আছে। মার্কেট হয়তো আবার একবার অপরচুনিটি দিচ্ছে, সেটা দেখা যেতে পারে। ভালো থাকবেন সবাই, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।